আচ্ছা চল শুরু করি যেখানে ছেড়েছিলাম তারপর থেকে আবার শুরু করি। তো কোথায় ছেড়েছিলাম যে কোন ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে। এবার আমাদের দেখতে হবে যে ট্রেন্ডটা, এটা তো পিরিয়ডিক প্রপার্টি, তাহলে পিরিয়ড বরাবর বা গ্রুপ ওয়াইজ যে ট্রেন্ড সেটা তো আলোচনা করি। আরে আসে না কেন? এসেছে। হ্যাঁ, তাহলে পর্যায় বরাবর, প্রথমে আমরা পর্যায় বরাবর, দ্যাট মিনস লেফট টু রাইট দেখবো। লেফট টু রাইট আমরা কি দেখতে পাবো? একই কথা, পারমাণবিক আকারের কথা ভাবতে হবে। লেফট টু রাইট গ্রুপ, পিরিয়ড ওয়াইজ পর্যায় বরাবর, বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার ছোট হয়। মানে পরমাণুর আকার যদি ছোট হয়, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্স কমছে, মানে নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের ডিস্টেন্স কমছে টেকনিক্যালি, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল বাড়ছে, তাহলে বাইরে থেকে বেশি এনার্জি দিতে হবে ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে নিয়ে যেতে। দ্যাট মিনস আয়নাইজেশন এনার্জি বাড়বে। তাহলে প্রতিনিধি, এখানে আবার একটা প্রবলেম আছে। এটা যেটা বললাম এটা বেসিক্যালি প্রতিনিধি মৌলগুলোর জন্য। প্রতিনিধি মৌল মানে কারা? যারা এস ব্লক এবং পি ব্লকের অন্তর্গত। ডি ব্লকের জন্য একটু প্রবলেম আসবে, কারণ ওখানে স্ক্রিনিং ইফেক্ট একটা ব্যাপার আছে। তাহলে প্রতিনিধি মৌলগুলি, সরি হাইলাইটারটা অ্যাড হয়ে আছে, এখানে আবার প্রবলেম আছে, এখানে প্রতিনিধি এবং ডি ব্লক আলাদা করে করতে হবে। তাহলে প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে কার জন্য? প্রতিনিধি এস এবং পি ব্লক মৌলগুলোর জন্য। কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পরমাণু নিউক্লিয়াসে ক্রমান্বয়ে একটা করে প্রোটন প্রবেশ করে এবং পার্থক্য সূচক ইলেকট্রনটি একই বহিস্থ কক্ষপথে স্থান পায়। একটা পর্যায় বরাবর ভ্যালেন্স সেলের সংখ্যাটা একই, কিন্তু লেফট রাইটে যাচ্ছে মানে একটা 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 করে সেন্টারের প্রোটন বাড়ছে, কিন্তু যে ইলেকট্রনটা একটা একটা করে এক্সট্রা অ্যাড হচ্ছে সেটা তো আর হায়ার কোনো কোয়ান্টাম নাম্বারে যেতে পারছে না। ওই সেম পর্যায়ে প্রত্যেকেরই আউটার মোস্ট ভ্যালেন্স সেলটা একই, 2 নম্বর পর্যায়ে হলে সবারই 2। লিথিয়ামের জন্য n=2 ভ্যালেন্স সেল, আবার ফ্লুরিনের জন্য n=2 তার ভ্যালেন্স সেল, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা কম বেশি। তার জন্য কি হয়? পারমাণবিক নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় এবং বর্ধিত নিউক্লিয়ার চার্জের প্রভাবে পারমাণবিক আকার হ্রাস পায়। যেটা বলছিলাম যে লেফট টু রাইটে পারমাণবিক আকার হ্রাস পায়, ছোট হয়ে যায়। এই কথাটা আগে অলরেডি আলোচনা করা হয়েছে, যেখানে পারমাণবিক আকার নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে এইটুকু জিনিস নিয়েই আলোচনা করা হয়েছে। এখানে আগে যে টপিকটা পড়েছি সেই টপিকটাকে কাজে লাগিয়ে অন্য একটা জিনিস আমরা পড়ছি, ঠিক আছে? তাহলে একটার উপর আরেকটা চাপছে, তাহলে এটাকে ভালো করে পড়তে হবে আগের ক্লাসে, তাহলে সব জিনিসপত্রগুলো কিন্তু ইন্টার রিলেটেড। তাহলে নিউক্লিয়ার চার্জের বৃদ্ধি এবং পরমাণু আকারের যে হ্রাস, এই দুটো, তাহলে নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে, আবার পরমাণুর আকার যদি ছোট হয় তাহলেও আবার আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে। তাহলে দুটোই কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়ালের বৃদ্ধির জন্য দায়ী। তাহলে নিউক্লিয় চার্জের বৃদ্ধি এবং পারমাণবিক আকারের হ্রাস, এই দুটো কারণে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন অধিকভাবে নিউক্লিয় বল অনুভব করে এবং ওই কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করতে অধিক শক্তির প্রয়োজন হয়। এর জন্য দুটি ব্যতিক্রম ছাড়া দেখেছিস ব্র্যাকেটে লেখা আছে, এর জন্য দুটো ব্যতিক্রম আছে। ব্যতিক্রম এখানে থাকবেই, ওই ব্যতিক্রমগুলোই পোটেনশিয়াল কোশ্চেন। এর জন্যই একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির আয়নীভবন এনথালপি মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এবং প্রথম কথা, এটা কাদের জন্য ক্রমান্বয়ে যে বৃদ্ধি পাবে? ক্রমান্বয়ে এটা কাদের জন্য বৃদ্ধি পাবে? শুধুমাত্র প্রতিনিধি মৌলের জন্য এই ঘটনাটা আলোচনা করছি, ঠিক আছে? তাই আলাদা করে হাইলাইট করলাম। এই যে আলোচনা করছি এগুলো প্রতিনিধি মৌলের জন্য আলোচনা করছি আপাতত। এরপরে ডি ব্লক মানে ট্রানজিশন এলিমেন্টের জন্য যখন আলোচনা করবো দেখা যাচ্ছে বৃদ্ধি পায়। তাহলে লেফট টু রাইটে বৃদ্ধি পায়। তাহলে একটা পিরিয়ডের সব থেকে এক্সট্রিম লেফটে কে থাকবে? অ্যালকালি মেটালস মানে ক্ষার ধাতু। আর এক্সট্রিম রাইটে, নোবেল গ্যাস বাদ দে, এক্সট্রিম রাইটে কে থাকবে? হ্যালোজেন্স। তার জন্য একটা নির্দিষ্ট পর্যায়ে ক্ষার ধাতুর আয়নীয় এনথালপির মান সর্বনিম্ন হবে। এটা একটা পোটেনশিয়াল কোশ্চেন। তাহলে গ্রুপ নাম্বার 2 এর যদি আলোচনা করি, এক্সট্রিম লেফটে কে আছে? লিথিয়াম, ওটা ক্ষার ধাতু, ওর আয়নাইজেশন পোটেনশিয়ালটা কি হবে? সর্বনিম্ন হবে। এবং পূর্ণ কক্ষক ইলেকট্রন বিশিষ্ট এখানে তাহলে নিষ্ক্রিয় গ্যাসটাকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আমি হ্যালোজেন পর্যন্ত আলোচনা করেছিলাম। নিষ্ক্রিয় গ্যাসটাকে তুই যদি নিয়ে নিস, মানে তারপরেরটাও নিয়ে নিস, তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো NH2NP6 আগেই ওই দিকের পেজে নিচে, এই যে নিচে আলোচনা করা হয়েছে, এটাকে একটু তুলতে হবে, তাহলেই দেখতে পাবি। তুলতে আমাকে এমনিও হতো পেজটা, তাহলে অলরেডি তুলে দিই, গ্রাফটা দেখতে পাবি। কোথায়? এই যে একদম নিচে, NH2NP6 নোবেল গ্যাসদের জন্য। তা তাদের আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা কোন একটা পিরিয়ড ওয়াইজ সব থেকে বেশি হবে। তাহলে সব থেকে কম কার হবে? ক্ষার ধাতুগুলো, দ্যাট মিনস এক্সট্রিম লেফটে যারা আছে। আর সব থেকে বেশি কার হবে? সব থেকে বেশি হবে নিষ্ক্রিয় গ্যাসগুলো মানে নোবেল গ্যাসগুলো, আইনিভাবে এনথালপি সর্বোচ্চ হবে। গ্রাফটা কিরকম দেখতে লাগবে দেখতো। লিথিয়াম টু নিয়ন গ্রুপ 2 কে নিয়ে আলোচনা করছে। লিথিয়াম টু নিয়ন গ্রুপ 2 কে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে সব থেকে আয়নাইজেশন পোটেনশিয়াল ইলেকট্রন ভোল্টটা এদিকে বাড়ছে, এদিকে পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2 এখানে, বেরিলিয়ামের
লিথিয়াম পরমাণু ক্রমাঙ্ক 2 বললাম, দেখ লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, তো লিথিয়ামের এখানে 3, বেরিলিয়ামের 4। বেরিলিয়াম আর বোরনের মধ্যে এখানে একটা প্রবলেম এসেছে, দেখ বেরিলিয়ামের থেকে বোরনেরটা বেশি হওয়া উচিত, কারণ একটু আগে আমরা এটাই আলোচনা করছিলাম, লেফট টু রাইটে গেলে আয়নাইজেশন এনথালপি বাড়বে, ওভারঅলে বেড়েছে, সেই ট্রেন্ডই দেখতে পাচ্ছিস, ওভারঅলে বেড়েছে, কিন্তু দু জায়গায় প্রবলেম আছে, প্রবলেমটাকে আলাদা করে মার্ক করি দাঁড়া। দু জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমটা কোথায়? বেরিলিয়াম এবং বোরনে আমরা এখানে একটা প্রবলেম দেখছি, আর একটা নাইট্রোজেনের অক্সিজেন, এবং নাইট্রোজেন অক্সিজেনের প্রবলেমটা অলরেডি আলোচনা করা হয়েছে, সেটা ওই হাফ ফিল ফুল ফিল্ডের জন্য। বেরিলিয়াম বোরনটা আমরা আলোচনা করিনি, করতে হবে কি জন্য। তাই যাই হোক, 3, 4, 5, 5-এ এসে একটু কমেছে, 6-এ আবার বেড়েছে, 7-এ আবার বেড়েছে, 7 আর 8-এর মধ্যে একটু কমা বাড়া হয়ে গেছে, 8-এরটা একটু কমেছে, দেন আবার 9-এ বেড়েছে, তারপর আবার 10-এ বেড়েছে। তাহলে ওভারঅলে বেড়েছে, কিন্তু বোরনেরটা বেরিলিয়ামের থেকে বেশি হওয়ার কথা ছিল, অক্সিজেনেরটা নাইট্রোজেনের থেকে বেশি হওয়ার কথা ছিল, এরা দুজন একটু কমে চলে এসেছে। কেন চলে এসেছে? হাফ ফিল ফুল ফিল কনফিগারেশনেরই ব্যাপার, তাছাড়া আর কিছুই না। তাহলে এইটা একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং এই ট্রেন্ডটা আমরা প্রতিনিধি মৌলের জন্য হবে, মানে যারা এস এবং পি ব্লক অন্তর্ভুক্ত, যেমন লিথিয়াম আর বেরিলিয়াম এস ব্লক অন্তর্ভুক্ত, বোরন টু নিয়ন এরা পি ব্লকের অন্তর্ভুক্ত, মাঝখানে কোনো ট্রানজিশন এলিমেন্টকে নিয়ে কিন্তু নয়, যদিও সেকেন্ড পিরিয়ড বললে আমার ট্রানজিশন এলিমেন্ট আসছেও না, ট্রানজিশন এলিমেন্ট আমার ফোর্থ পিরিয়ড থেকে স্টার্ট হচ্ছে। আবার বিভিন্ন জনের ভ্যালু এখানে মেনশন করা রয়েছে, এবং কেন কারোর ভ্যালুটা বেশি হচ্ছে, যেখানে প্রবলেমটা তৈরি হয়েছে, প্রবলেমের জায়গাটা আমি মার্ক করি, প্রবলেমের জায়গাটা মার্ক করলে দেখতে পাবি আমার দু জায়গায় প্রবলেম এসেছে, একটা এসেছে এখানে, আর একটা প্রবলেম কোথায় এসেছে, মানে এদের দুজনকে নিয়ে প্রবলেম আলোচনা করতে হবে, আর প্রবলেম আলোচনা করতে হবে এই জায়গাটা। তাহলে এই দু জায়গায় আমাদের প্রবলেম আলোচনা করতে হবে, কি প্রবলেম আলোচনা হচ্ছে, এবং এটা পোটেনশিয়াল কোশ্চেন, এবং এবছরের নিটে গ্রুপ পর্যায় 2 এর লেফট টু রাইটে কার ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছিল, বা ডিক্রিজিং, যাই হোক কোনো একটা অর্ডারে সাজাতে বলেছিল, এবং অ্যান্সারটা কি হবে আশা করি বুঝতে পারছিস। ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডারে যদি সাজাতে বলে অ্যান্সারটা কি হবে বুঝতে পারছিস, কারণ বোরনেরটা বেশি থাকবে, বেরিলিয়ামটা বেশি থাকবে বোরনের থেকে, আর ওইদিকে নাইট্রোজেনটা বেশি থাকবে অক্সিজেনের থেকে, ওইটুকুই তুই জানিস নাকি সেটাই এবছরের কোশ্চেনে চেক করতে চেয়েছিল। এবার তুই যদি ভ্যালু দেখিস, 5.39, দেন 9 হয়ে গেছে, তারপরে কমেছে 8.2, দেন আবার বেড়েছে 11, 14, মানে 11.2, 14.5, অক্সিজেনে 14 থেকে না বেড়ে অক্সিজেনে একটু কমেছে, দেন আবার ইনক্রিজ হয়েছে 17.4, 21.6। তাহলে এই দু জায়গাতে প্রবলেম এসেছে, ভালো করে দেখতো। অলরেডি নাইট্রোজেন আর অক্সিজেনেরটা আমরা আলোচনা করে ফেলেছি, নাইট্রোজেনে এমনিতেই নিউট্রাল অবস্থায় অর্ধপূর্ণ কনফিগারেশন থাকে, তাহলে অর্ধপূর্ণ ইলেকট্রনিক কনফিগারেশনটা, আপিল কনফিগারেশনটা স্টেবল হওয়ার জন্য ইলেকট্রনটাকে বার করতে বেশি এনার্জি লাগছে, তাই পোটেনশিয়ালটা বেশি অক্সিজেন থেকে। আর বেরিলিয়াম আর বোরনের অবস্থাটা কি? বেরিলিয়ামের টু এস টু মানে নোবেল গ্যাস কনফিগারেশন, হিলিয়ামের মতো, তাহলে অরবিটালটা ফিল্ড, কমপ্লিটলি ফিল্ড। আর বোরনের জন্য দেখলে 2s2 2p1, তাহলে ওখানে কোনো ওই হাফ ফিল্ড কনফিগারেশন নেই, বরঞ্চ টু পি এর 1 এর ইলেকট্রনটা বার করতে পারলে নোবেল গ্যাস কনফিগারেশন পাবে, মানে 2s2, তার জন্য 2p এর ইলেকট্রনটা বোরন একটু সহজেই ছেড়ে দিতে চাইছে, তাই পোটেনশিয়ালটা কমে এসেছে। তাহলে এই দুটো এক্সপ্লেনেশন, তাহলে আমাদের এই দুটো জায়গা, এবং গ্রুপ 2টাকেই আমাদের ভালো করে আলোচনা করতে হয়, তাহলে আমাদের এই গ্রুপ 2 এর ট্রেন্ডটাকে কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। ভ্যালুগুলো একদমই নয়, চিন্তা নেই, ভ্যালু তোকে মনে রাখতে হবে না, ভ্যালুটা তোর বোঝার জন্য, একটা কম্পারেটিভ স্টাডির জন্য ভ্যালু তোর কাছে কেউ জানতে চাইবে না, তোকে এই গ্রুপ 2 এর এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? ভ্যালুগুলো তোর বোঝার জন্য, যে হ্যাঁ এরকম একটা জাম্প আমরা দেখতে পাচ্ছি, ঠিক, এটুকুই বলা। তাহলে আমরা বুঝলাম, বাকি তো এখানে ব্যাখ্যাটা লেখাই রয়েছে, ব্যাখ্যাটা আমি অলরেডি বলে দিয়েছি, এবার আমি বলে দিয়েছি বলে তো আবার ভবিষ্যতে ভুলেও যেতে পারিস, তাই না? তাহলে বইটা তো খুলতে হবে, বইটা তো অলওয়েজ তোর রেফারেন্স, বই পড়তেই হবে, অলওয়েজ আমি বারবার রেকমেন্ড করছি, বই পড়তেই হবে, যত বই পড়বি তত একটা জিনিসের উপর কনসেপ্ট বাড়বে, স্যার তো স্যারের মতো বুঝিয়ে দিল, এবার তুই যদি বই না খুলিস, বই না পড়িস, কোনোদিনই কনসেপ্ট দাঁড়াবে না ভালোভাবে, যতটা আমি বললাম ততটা বুঝলি, তার উপরেই চলবে, কিন্তু সেটাকে একদম যখন জিজ্ঞেস করবো তখনই একদম সঠিকভাবে বলতে গেলে এবার কিন্তু বই পড়তে হবে। এবার ব্যাখ্যা দেখ দেখ দ্বিতীয় পর্যায়ে মৌলগুলি আয়নন বিভব প্রমাণ বাড়তে থাকে, দুটো ব্যতিক্রম দেখতে পাবো, কারণ হচ্ছে অর্ধপূর্ণ আর পরিপূর্ণ কনফিগারেশন আগেরটাই, অর্ধপূর্ণ আর পরিপূর্ণ উপকক্ষের স্থায়িত্বের জন্য কোথায় কোথায় প্রবলেমটা হচ্ছে সেটা আমরা দেখে নিয়েছি, সেই প্রবলেমটা আমরা বেরিলিয়াম আর বোরনের কাছে পেলাম, কেন হয় আলোচনা করে দিয়েছি, এখানটা পড়ে নিবি কেন হয়, আলোচনাটা সব হয়েছে। 2 নম্বর, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে যে প্রবলেমটা হয় সেটাও আলোচনা করে দিয়েছি আগের ক্লাসে, বেরিলিয়াম বোরনটা এখন আলোচনা করলাম, নাইট্রোজেন অক্সিজেনটা আগের ক্লাসে আলোচনা করছিলাম, যে ফ্যাক্টর গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল, অর্ধপূর্ণ আর সম্পূর্ণ পূর্ণ কক্ষপথের নিয়ে যখন আলোচনা হচ্ছিল আগের ক্লাসে, ওই ফ্যাক্টর গুলো নিয়ে, তখন ওটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এখানে জিনিসগুলো বলেছে। এবার এগুলো এক একটা করে পোটেনশিয়াল কোশ্চেন, এই বক্স গুলোর দিকে যদি তাকাই, এটা তোকে পরীক্ষাতে 2 নম্বরে কোশ্চেন চলে আসতে পারে, যে বোরন অপেক্ষা বেরিলিয়ামের, এবার হ্যাঁ বক্স গুলোতে এবার অন্য জিনিস আছে, সরি বক্স গুলোতে ওই জিনিসটা নেই, বক্স গুলোতে এবার কি নিয়ে আলোচনা করেছে দেখতো, এটার উপর ব্লু, এটাতে
কালারটা চেঞ্জ করি নাই, বুঝতে পারবি না কোন কালারটা ভালো দেখা যাবে। রেডটাই দিই, রেডটাই বোঝা যাবে। এখানে কোন আয়নন বিভব নিয়ে আলোচনা করেছে? দ্বিতীয় আয়নীয় বিভব। কোন আয়নীয় বিভব নিয়ে আলোচনা করেছে? দ্বিতীয় আয়নীয় বিভব। এতক্ষণ ধরে আমরা কিন্তু ফার্স্ট আয়নাইজেশন এনথালপি নিয়ে আলোচনা করেছিলাম। এবার দ্বিতীয় আয়নীয় বিভবে কি ঘটনাটা ঘটবে সেটা নিয়ে কিন্তু আমাদের একটু ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় আয়নীয় বিভব, তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনথালপির কথাটার ক্ষেত্রে কি ছিল? বেরিলিয়ামের বেশি ছিল, কারণ বেরিলিয়ামটা ফুল ফিল্ড ছিল। আর বোরনের ক্ষেত্রে কি হয়েছিল? বোরনেরটা কিন্তু কম ছিল বেরিলিয়ামের থেকে, তাই তো? এবার বলেছে বোরন অপেক্ষা বেরিলিয়ামের দ্বিতীয় আয়নাইজেশন এনথালপির মান কম, মানটা কম। তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি কার কম ছিল? বোরনের। সেকেন্ড আয়নাইজেশন এনথালপি কার কম? বেরিলিয়ামের। উল্টো উল্টো ঘটনা ঘটছে। ফার্স্ট আয়নাইজেশন এনথালপিতে বেশি এনার্জি কার লাগছিল? বেরিলিয়ামের। কম কার লাগছিল? বোরন। সেকেন্ড আয়নাইজেশন এনথালপি, সেকেন্ড ইলেকট্রনটা আমরা যখন বার করতে চাইছি তখন কম কার লাগছে? বেরিলিয়ামের। বেশি কার লাগছে? বোরনের। মানে আগেরটার, মানে ফার্স্ট আয়নাইজেশন এনথালপিতে কম বেশিটা সেকেন্ড এসে উল্টো উল্টো আসবে, স্বাভাবিকভাবেই আসবে। কমন সেন্সেই তুই এটার অ্যান্সার পাবি। কমন সেন্সে অ্যান্সার পাবি বলতে, তুই যদি দেখিস যে বোরনের, তুই যদি কথা ভাবিস, বোরন থেকে একটা ইলেকট্রন তুই বার করছিস, দিয়ে বানাচ্ছিস লেটস সে বোরন প্লাস। বোরনের কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 দেন 2p1। তাহলে তুই এই 2p1 এর ইলেকট্রনটাকে বার করে দিলি। কোন ইলেকট্রনটাকে বার করলি? 2p1 এর ইলেকট্রনটা বার করলি, সহজেই বেরিয়ে গেল, তুই বোরন প্লাস হলো। বোরন প্লাসের এখন কনফিগারেশন কি হলো? 1s2 2s2, এটা দাঁড়ালো। নিচেই আমি বেরিলিয়ামটা লিখি, বেরিলিয়ামটা উপরে লিখলে বেটার ছিল, ঠিক আছে, আমি আগে বোরনটা দিয়ে লিখে ফেলেছি, আর বুঝতে পারছি না। বেরিলিয়াম থেকে একটা ইলেকট্রন বার করে তুই বানালি বেরিলিয়াম সিঙ্গেল প্লাস, ইউনিপজিটিভ বানালি। বেরিলিয়ামের কনফিগারেশন কি? 1s2 2s2। এটার কনফিগারেশন কি? 1s2 2s1। বেশ, এত দূর হলো, আলোচনা করছি। এইটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি IE1। এর ক্ষেত্রেও এটা হচ্ছে IE1। এটাকে আমি ড্যাশ দিয়ে দিলাম, কারণ এটা অন্য একটা এলিমেন্টের জন্য, তাই IE1 ড্যাশ দিলাম, আলাদা আলাদা ভ্যালু সেটা বোঝানোর জন্য। এবারে ঘটনাটা হচ্ছে তুই তার পরের ইলেকট্রন বার করতে চাইছিস, রাইট? তুই এবার তার পরের ইলেকট্রনটাকে বার করতে চাইছিস। এবার তার পরের ইলেকট্রনটাকে আমি যখনই বোরন এটা থেকে আরেকটা ইলেকট্রন বার করব, এটা কি হবে? এটা হবে বোরন 2+। আমি প্লাস প্লাস লিখছি না, আমি 2+ লিখছি। এইটাকে আমি কি বলবো? আয়নাইজেশন এনথালপি 2 দিলাম। এখান থেকেও এখান থেকেও আমি যখন নেক্সট ইলেকট্রনটাকে বার করব, দিয়ে আমি লিখবো কি? বেরিলিয়াম 2+ লিখবো, রাইট? এটাকে আমি কি বলবো? তার আয়নাইজেশন এনথালপি 2, যেহেতু আলাদা এলিমেন্ট তাই IE2 ড্যাশ দিলাম, আলাদা আলাদা ভ্যালু এটা বোঝানোর জন্য। IE2 লিখতে পারতাম, কারোর যদি মনে হতে পারে যে দুটোই একই ভ্যালু, দুটো একই ভ্যালু নেই, আলাদা আলাদা অ্যাটম, তো ভ্যালুটা তো আলাদাই হবে। এবারে ঘটনাটা হচ্ছে কনফিগারেশনটা কোথা থেকে কোথায় যাচ্ছে দেখ। বোরন প্লাস ইলেকট্রনটা কোথা থেকে বার করতে হচ্ছে? একটা ফুল ফিল্ড 2s থেকে বার করতে হচ্ছে। তাহলে ফুল ফিল্ড অরবিটাল, এটা একটা কিরকম অরবিটাল? ফুল ফিল্ড, রাইট? ফুল ফিল্ড অরবিটাল। সেখান থেকে এটা তৈরি হয়ে যাচ্ছে 1s2 2s1। আর এখানে এখানে ভ্যালুটা কি হলো? 1s2 2s1, সেখান থেকে এটা হয়ে যাচ্ছে 1s2 তে কনভার্ট হচ্ছে, এটা ফুল ফিল্ড কনফিগারেশন পাচ্ছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে বোরনের 2s টা কমপ্লিটলি ফিল্ড ছিল, বোরন বলছি বেরিলিয়ামে। সেই জন্য IE1 ড্যাশটার ভ্যালু কি ছিল? বেশি ছিল। কার থেকে? IE1 থেকে। IE1 ড্যাশ মানে কার জন্য? IE1 ড্যাশ মানে হচ্ছে বেরিলিয়ামের জন্য। আবার তাও ব্যাকেটে বেরিলিয়াম লিখে দিই। আর IE1 মানে কার জন্য? বোরনের জন্য। এটা ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। সেকেন্ড আয়নাইজেশন এনথালপিতে বলেছে বোরনের অপেক্ষা বেরিলিয়ামের সেকেন্ড আয়নাইজেশন এনথালপির মানটা কম হয়, বোরনের থেকে বেরিলিয়ামের কম হয়। বেরিলিয়ামের যখন ফার্স্ট আয়নাইজেশন এনথালপি দিয়েছি তখন সেটা 1s2 2s1 হয়েছে, যেটা দেখলি। থেকে একটা ইলেকট্রনকে বার করে তুই ওকে কি বানাচ্ছিস? অপসারণের ফলে সুস্থিত বিন্যাস বেরিলিয়ামের 1s2 পাচ্ছিস। তাহলে আবার সেই একই ব্যাপার, তুই বেরিলিয়ামে যখন ইলেকট্রন বার করছিস তখন এটা হায়ার স্টেবিলিটির 1s2 তৈরি করছে, কিন্তু বোরন অলরেডি ফার্স্ট ইলেকট্রনটা সহজে বেরিয়ে গেছে। কিন্তু সেকেন্ড কনফিগারেশনে ফুলফিল, মানে স্টেবল কনফিগারেশন থেকে একটা ইলেকট্রন বার করে আনস্টেবল কনফিগারেশনে যেতে গেলে বেশি এনার্জি তো লাগবেই। স্টেবল কনফিগারেশন তো মানে এখানে যে ইলেকট্রনটাকে আমি বেরোচ্ছে দেখাচ্ছি, এই যে ইলেকট্রনটা আমি বেরোচ্ছে দেখাচ্ছি, এই ইলেকট্রনটা মোর টাইটলি বাউন্ড টু দ্য নিউক্লিয়াস। তাহলে এখন সেজন্যই IE2 IE2 হ্যাঁ, কার বেশি? হ্যাঁ, এক্ষেত্রে এবার IE2 এর বেশি। IE2 টা বেশি হয়ে যাচ্ছে IE2 ড্যাশের থেকে। ড্যাশটা মানে কার? ড্যাশটা মানে বেরিলিয়ামের জন্য, বেরিলিয়ামেরটা এখন কম, বোরনটা এখন বেশি। তাহলে বোরন অপেক্ষা বেরিলিয়ামের কম। তাহলে দেখ দুটো ক্ষেত্রে উল্টো উল্টো। IE1 এ বোরন বেশি ছিল, সরি বেরিলিয়াম বেশি ছিল, বোরন কম। IE2 তে বোরন কম, বেরিলিয়াম, আবার বোরন কম বলছি, বোরন বেশি বেরিলিয়াম কম।
ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছিস, এটা একটা পোটেনশিয়াল কোশ্চেন। নেক্সট যাই, তাহলে এটা পড়বি। এই বক্সে যেগুলো রয়েছে সেগুলো প্রতিটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর ফার্স্ট আইনেশন এনথালপির প্রশ্নটা তো আলোচনা করা হয়েছে, এবার সেকেন্ড গুলো প্রতিটা লাগবে না, যতদূর লাগবে। প্যালাডিয়াম, প্যালাডিয়াম আর ওইদিকে জিঙ্ক, এইসব নিয়ে, জিঙ্ক নয়, প্যালাডিয়ামের সাথে কার দিয়েছে, সিলভার, এসব নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই। যতগুলো প্রথম সেকেন্ড সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ড মতো আলোচনা করলেই হয়ে যাবে। দেন আসছে দেখ, অ্যালুমিনিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীভবন এনথালপির মান বেশি। ঠিক আছে, আগে এটা আলোচনা করি, কিন্তু থেকে তারপরে আলোচনা করবো। আগে প্রথম লাইনটাই তো বুঝি কেন হচ্ছে, আশা করি বুঝতে পারছিস। অ্যালুমিনিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের প্রথম আয়নাইজেশন এনথালপির ভ্যালুটা বেশি। কার বেশি? ম্যাগনেসিয়ামের বেশি। কার থেকে বেশি? অ্যালুমিনিয়ামের থেকে বেশি। তাহলে সেটা আলোচনা করি। সেটা যদি আমরা আলোচনা করি তাহলে কি পাবো? ম্যাগনেসিয়ামকে লিখি, ঠিক আছে, কালারটা হোয়াইট করি তাহলে। তাহলে ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রনকে বার করব, দিয়ে আমি কি বানাবো? ম্যাগনেসিয়াম প্লাস। এটাকে আমি বললাম IE1। ম্যাগনেসিয়ামের কনফিগারেশন 1s2, 2s2, 2p6, দেন 3s2, রাইট। ম্যাগনেসিয়াম ক্লাস প্লাসের কনফিগারেশনটা দেখি তো, বুঝতেই পারছি আগেটার মতনই ব্যাখ্যা আসছে, একটা ফুল ফিল কনফিগারেশন থেকে বেরোচ্ছে। 1s2, 2s2, 2p6, দেন 3s1, তাই তো? দেন কি আসছে? 3s1 আসছে, তাই না? কি কনফিগারেশন আসছে? 3s1, রাইট। ভাব বিষয়টা, আশা করি বুঝতে পারছিস। আমি বলবো নিচে অ্যালুমিনিয়ামটাকেও লিখি, তাহলে অ্যালুমিনিয়াম থেকে এখন তুই একটা ইলেকট্রন বার করলি। অ্যালুমিনিয়ামের জন্য আমি ফার্স্ট আয়নাইজেশন এনথালপি দিলাম, ওটা ড্যাশ দিলাম, ঠিক আছে, আলাদা আলাদা ভ্যালু বোঝানোর জন্য। এখান থেকে পেলাম অ্যালুমিনিয়াম সিঙ্গেল প্লাস। কনফিগারেশনটা একটু লিখিত। অ্যালুমিনিয়ামের হচ্ছে 1s2, 2s2, 2p6, তারপরে 3s2 12টা, তারপর 3p1। এর অ্যালুমিনিয়াম প্লাসের কনফিগারেশনটা কি? 1s2, 2s2, 2p6, 3s2। এবার আমি নেক্সট ইলেকট্রনটা বার করার চেষ্টা করি। আগে এর ব্যাখ্যাটা বলি। এখানে তুই দেখতে পাচ্ছিস এটা একটা ফুল ফিল্ড, এটা কিন্তু ফুল ফিল্ড নয়। তাহলে ফুল ফিল্ড কনফিগারেশন, এটা একটা ফুল ফিল্ড কনফিগারেশন, অলরেডি বুঝতে পারছি এটা একটা ফুল ফিল্ড কনফিগারেশন। আর একটু আগে দেখতে পেলাম ফুল ফিল্ড মানে স্টেবল কন্ডিশন, স্টেবল কন্ডিশন থেকে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগে। এটা কিন্তু ফুল ফিল্ড না, এখান থেকে ইলেকট্রনটা সহজেই বেরিয়ে যাচ্ছে, এখান থেকে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগছে। তার জন্য আমি বলতে পারি কার এনথালপিটা বেশি হবে? ম্যাগনেসিয়াম মানে IE1 বেশি হবে। তাহলে IE1 টা বেশি হবে IE1 ড্যাশের থেকে। IE1 ড্যাশ মানে কার জন্য? IE1 ড্যাশ মানে তো অ্যালুমিনিয়ামের জন্য। আর IE1 শুধু যেটা, সেটা কার জন্য? সেটা তো হচ্ছে আমার ম্যাগনেসিয়ামের জন্য। তাহলে বুঝতে পারলাম ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অফ ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অফ অ্যালুমিনিয়াম। বইয়ে ওটাই বললি। নেক্সট আলোচনা করবো এরপর থেকে। তাহলে অ্যালুমিনিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের প্রথম এনথালপির মান বেশি, এটাই বললাম। কিন্তু কিন্তু দ্বিতীয় আয়নন এনথালপির মান কম। উল্টো ঘটনা ঘটবে। কেন? কারণটা এখানে লেখা রয়েছে। IE1 আমরা এটা আলোচনা করলাম। এবার IE2, এই যে আবার দিয়ে আবার IE2 এর মানে এত দূর, এই ব্যাখ্যাটা আমরা করে ফেললাম। কারণ থেকে এই ব্যাখ্যাটা আমি করলাম। নেক্সট বইয়ে পড়বি এই জিনিসটা। নেক্সট ম্যাগনেসিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন বার করে ম্যাগনেসিয়াম 2 প্লাস করতে চাইছি, এবং অ্যালুমিনিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন বার করে অ্যালুমিনিয়াম 2 প্লাস বানাতে চাইছি। তাহলে দুজনকেই আমরা এবার 2 প্লাস সিস্টেমে নিয়ে যাব। 2 প্লাস সিস্টেমে নিয়ে যাই তো দেখি। এখান থেকে একটা ইলেকট্রন বার করব, যে স্পিসিসটা তৈরি হবে সেটাকে আমরা কি লিখবো? ম্যাগনেসিয়াম 2 প্লাস। এই এনার্জিটাকে আমি বললাম ধর IE2 বললাম, রাইট। আর অ্যালুমিনিয়ামেরও তাই করছি, অ্যালুমিনিয়ামেরও আমি আর একটা ইলেকট্রন বার করলাম, দিয়ে আমি বানালাম অ্যালুমিনিয়াম 2 প্লাস, টানে টানে 3 প্লাস লিখে ফেলছিলাম। তাহলে IE2 ড্যাশ বলছি। এবার এই IE2 আর IE2 ড্যাশ, এই দুটোর মধ্যে আলোচনা করছি। কেন আমি ড্যাশ দিয়ে লিখছি? তার রিজনটা হচ্ছে ভ্যালু দুটো আলাদা বলে জিনিসটা আলাদা, সেটা বোঝানোর চেষ্টা করছি, আর কিছু না। দেখি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি। ম্যাগনেসিয়াম 2 প্লাস, কোথা থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে? ম্যাগনেসিয়াম 2 প্লাস যখন আমি বানাতে চাইছি, ইলেকট্রনটা 3s1 থেকে বেরোচ্ছে। এটা কিন্তু কম্পারেটিভলি লেস স্টেবল 3s2 এর থেকে। আর এখানে ইলেকট্রনটা কোথা থেকে বেরোচ্ছে? 3s2 একটা ফুল ফিল কনফিগারেশন থেকে বেরোচ্ছে, তাই না? কোথা থেকে বেরোচ্ছে ইলেকট্রনটা? একটা ফুল ফিল্ড কনফিগারেশন থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে। তাহলে ফুল ফিল্ড কনফিগারেশন গুলো স্টেবল।
তো স্টেবিলিটির জন্য এখান থেকে ইলেকট্রনটা মানে অ্যালুমিনিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন বার করতে আমার বেশি এনার্জি লাগছে, কিন্তু ম্যাগনেসিয়াম যেটা প্লাস সেটা একটা হাফ মানে লেস স্টেবল কনফিগারেশন থেকে বেরোচ্ছে, সো ওখান থেকে এনার্জিটা কম্পারেটিভলি কম লাগছে। ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে লিখলে তুই দেখতে পাবি কি 1s2 2s2 2p6, আর অ্যালুমিনিয়াম 2 প্লাসের কনফিগারেশনটা কি হয়ে যাচ্ছে 1s2 2s2 2p6, দেন 3s2 থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এটা 3s1 এ কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছিস এখানে ফুল ফিল্ড ছিল বলে এখানে এনার্জিটা বেশি হয়েছে, আর আই2 আর আই2 ড্যাশের মধ্যে অ্যালুমিনিয়ামেরটা বেশি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আই2 ড্যাশ ইজ গ্রেটার দ্যান আই2। আই2টা কার জন্য? আই2টা আমার ম্যাগনেসিয়ামের জন্য। আর আই2 ড্যাশটা কার জন্য? ম্যাগনেসিয়ামের জন্য তো না, ম্যাগনেসিয়াম প্লাস। আগেরটার ক্ষেত্রে এটা আমাকে ঠিক করতে হবে, এটা ম্যাগনেসিয়াম লিখছি মানে ম্যাগনেসিয়াম অ্যাটমটার জন্য বলতে চাইছি, বেসিক্যালি ম্যাগনেসিয়াম অ্যাটমটার জন্য তো আই2 হয় না। আই2 কার জন্য হবে? ফার্স্ট আয়ন যেটা তৈরি হয়েছে তার জন্য। তাহলে সঠিকভাবে লিখতে গেলে এখানে ম্যাগনেসিয়াম প্লাস লিখতে হবে, এখানেও লিখতে হবে অ্যালুমিনিয়াম প্লাস, যেটা আমি আগের পেজে ঠিক করে দিই। ঠিক আছে, এই যে সেকেন্ড এনথালপির কথা বলছি মানে কিন্তু বোরনের জন্য বলছি না, বোরনের জন্য বললে আমাদের ফার্স্ট এনথালপি বলতে হবে, আশা করি বুঝতে পারছিস। আই2টা বেসিক্যালি কার জন্য বলছে? বোরন 2টা, এটা বোরন প্লাসের জন্য যাচ্ছে। ঠিক আছে, বোরন প্লাসে যে এনার্জিটা লাগছে বোরন 2 প্লাস করতে সেটাই হচ্ছে আই2। আর আই2 ড্যাশ এটা কার জন্য যাচ্ছে? বেরিলিয়াম 2 সিঙ্গেল প্লাস। তার জন্য এখানে আয়নটা আয়ন আকারে লেখাটাই বেটার, কারণ এনথালপি 1 কার জন্য লাগে? নিউট্রালের জন্য। সেকেন্ড এনথালপিটা কার জন্য লাগছে? পজিটিভ 1 এর জন্য। তাহলে এবার এটা মোর প্রপার হলো, এখানেও সেই জিনিসটা। তাহলে যেই ঘটনাটা ফার্স্ট এনথালপির জন্য লাগছে সেকেন্ড এনথালপিতে এসে ঘটনাটা ঘুরে ঘুরে যাচ্ছে, এটাই বলতে চাইছি। ঠিক আছে, তাহলে সেকেন্ড এনথালপি ঘুরে ঘুরে যাচ্ছে, এখানে সেটাই দেখা গেল। সেকেন্ড এনথালপি অফ বোরনটা বেরিলিয়ামের থেকে বেশি, আমরা সেটাই পড়লাম। তাহলে এটাই আগে পড়লাম যে বোরন অপেক্ষা বেরিলিয়ামের দ্বিতীয় এনথালপিটা কম, মানে বোরনের বেশি বেরিলিয়ামের কম। এখানে অ্যালুমিনিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের প্রথম অ্যালুমিনিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের বেশি ছিল ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। সেকেন্ড আয়নাইজেশন এনথালপিটা ঘটনাটা ঘুরে ঘুরে গেল, ঘটনাটা উল্টে গেল পুরো। সেকেন্ড এনথালপির ক্ষেত্রে ঘটনাটা পুরোটা ঘুরে গেল। এইটা পড়তে হবে। এই জিনিসটা আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 নম্বরটাও আমার ইম্পর্টেন্ট, 1 নম্বরটাও যেমন ইম্পর্টেন্ট ছিল, 2 নম্বরটাও ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল। নেক্সট এটা এখানে এক্সপ্লেন করে দিলে। এবার অক্সিজেন নাইট্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন নিয়ে কি বলি? অক্সিজেন নাইট্রোজেন নিয়ে অলরেডি বলা হয়ে গেছে। ঠিক আছে, ও আচ্ছা, এখানে সেকেন্ড এনথালপি নিয়ে আলোচনা করেছি, আমরা ফার্স্ট এনথালপি নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্ট এনথালপিতে কি দেখলাম? ফার্স্ট এনথালপিতে দেখলাম নাইট্রোজেনের বেশি লাগছে অক্সিজেনের থেকে, নাইট্রোজেনের বেশি লাগছে অক্সিজেনের থেকে। ভুলে গেলে এখানে দেখ, নাইট্রোজেনের বেশি লাগছে অক্সিজেনের থেকে, কারণ নিউট্রাল নাইট্রোজেন 2p3 আর নিউট্রাল অক্সিজেন হচ্ছে 2p4। তাহলে নাইট্রোজেনের একটা হাফ ফিল কনফিগারেশন আছে। এই হাফ ফিল কনফিগারেশনের জন্য আমরা কি দেখবো? হাফ ফিল কনফিগারেশনের জন্য আমরা দেখতে পাবো যে নাইট্রোজেনের এনথালপিটা বেশি হয়ে যাচ্ছে। এবার আমি নাইট্রোজেন প্লাস থেকে একটা ইলেকট্রন বার করব আর অক্সিজেন প্লাস থেকে একটা ইলেকট্রন বার করব, তখন কি সিচুয়েশন হবে, মানে সেকেন্ড আয়োনাইজেশন এনথালপির জন্য কি ভ্যালু আসছে আমরা সেটা আলোচনা করতে চাইছি। ঠিক আছে, নাইট্রোজেন দেখ, নাইট্রোজেন প্লাসকে নাইট্রোজেন 2 প্লাস করতে চাইছি, অক্সিজেন প্লাসকে অক্সিজেন 2 প্লাস করতে চাইছি। সেকেন্ড আয়োনাইজেশন এনথালপিটাতে কিন্তু আবার ঘটনাটা উল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? ফার্স্ট এনথালপিতে যা ঘটনা আরেকজনের সেকেন্ড এনথালপিতে কিন্তু দুজনের মধ্যে যখন আলোচনা করছি বিষয়টা ঘুরে ঘুরে যাচ্ছে। এই টোটালটা আমি আর লিখবো না, এর জন্য যে এক্সপ্লেনেশনটা যাবে সেই এক্সপ্লেনেশনটার ক্ষেত্রে জাস্ট আমরা নাইট্রোজেন প্লাস থেকে নাইট্রোজেন 2 প্লাস বানানোর চেষ্টা করব। তাহলে দিস ইজ ইওর নাইট্রোজেন প্লাস, কালারটা সাদা করি ভালো বুঝতে পারবি। তাহলে আমি করতে চাইছি নাইট্রোজেন প্লাস থেকে একটা ইলেকট্রন বার করে নাইট্রোজেন 2 প্লাস করতে চাইছি। সেম ওয়েতে অক্সিজেন প্লাস যেটা একটা ইলেকট্রন বার করেছি সেখান থেকে আরো একটা ইলেকট্রন বার করে আমি করতে চাইছি অক্সিজেন 2 প্লাস। নাইট্রোজেনেরটাকে আমি বললাম আই2, কারণ সেকেন্ড এনথালপি 2 প্লাস আয়ন বানাচ্ছি, ফার্স্ট আয়নাইজেশন এনথালপি নয়, ওটা তো আগে হয়ে গেছে, ওটার আলোচনা হয়ে গেছে। আর এখন আমরা 2 নিয়ে আলোচনা করছি, এটাকে বলছি আই2 ড্যাশ, আলাদা আলাদা ভ্যালু তাই ড্যাশ দিলাম, একই কথা প্রতিবারই রিপিট করছি যেন কখনোই মিস না হয়ে যায়। তাহলে এটা হচ্ছে 1s2 2s2 2p3 ছিল, রাইট? কি হয়ে গেছে? 2p2 হয়েছে, কারণ 2 2 4 আর 2 6টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন ছিল, একটা বেরিয়ে গেছে, আরো একটা বার করছিস, 2p2 থেকে ইলেকট্রন বার করার চেষ্টা করছি, রাইট? 2p2 থেকে ইলেকট্রন বার করছি, 2p2 থেকে ইলেকট্রন বার করে আমি কোথায় আসছি? 1s2 2s2 2p1 এ আসছি। আচ্ছা, অক্সিজেনেরটার দিকে তাকাই তো, অক্সিজেন প্লাস, অক্সিজেন মানে অক্সিজেন প্লাসের কথা বলছি, 1s2 2s2 2p4, সরি 2p4 তো ছিল আমার অক্সিজেনের, তাহলে এটা কি হলো? অক্সিজেন প্লাস। অক্সিজেন প্লাস মানে
এটা আমার 2p3, রাইট? তাহলে এখন 2p3 থেকে ইলেকট্রন বার করার চেষ্টা করছি। 2p3 থেকে ইলেকট্রন বেরোচ্ছে, দ্যাট মিনস এখানে আসবে 1s2 2s2 দেন 2p2 আসবে, 6টা ইলেকট্রন, কারণ 8টা ছিল, দুটো বেরিয়েছে, 6টা। তাহলে এই যে কনফিগারেশনটা দেখতে পাওয়া যাচ্ছে, অক্সিজেন প্লাস, অক্সিজেন প্লাসে একটা হাফ ফিল্ড কনফিগারেশন আছে, হুইচ ইজ স্টেবল। তাহলে অক্সিজেন প্লাসের কনফিগারেশনটা স্টেবল, স্টেবল কনফিগারেশন থেকে ইলেকট্রন বার করতে চাইছি। নাইট্রোজেনটা স্টেবল ছিল, নাইট্রোজেন প্লাসটা কিন্তু কম্পারেটিভলি লেস স্টেবল। তাহলে এই ইলেকট্রনটা বার করা সুবিধা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি ইনফার টানতে পারি IE2 যেটা ড্যাশ, সেই ভ্যালুটা কম হবে, দ্যাট মিনস IE1 মানে কম কেন বলছি, IE2 ড্যাশ মানে অক্সিজেনের জন্য যেটা, সেটা বেশি হবে কারণ মোর স্টেবল। তাহলে IE2 ড্যাশ বেশি হবে কার থেকে, IE2 এর থেকে, দ্যাট মিনস IE2 ড্যাশ কার জন্য, অক্সিজেন প্লাসের জন্য। IE2 কার জন্য, এটা নাইট্রোজেন প্লাসের জন্য, রাইট? তাহলে এটাই আমরা বলতে চাইছি। তাহলে ঘটনাটা ঘুরে গেল, যখন নাইট্রোজেন থেকে নাইট্রোজেন প্লাস মানে IE1, তখন নাইট্রোজেনের বেশি ছিল অক্সিজেনের থেকে, কিন্তু উল্টোটা সেকেন্ড ইলেকট্রনটা বার করতে গেলে কিন্তু ভ্যালুটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। তাহলে এই অক্সিজেন অবধি, এবং এরপরে ফসফরাস সালফার আছে, অত দূর অবধি আমাদের পড়তেই হবে, কিছু করার নেই, এত দূর অবধি পড়তেই হবে। এগুলো প্রথম গ্রুপ 2 আর গ্রুপ 3, গ্রুপ 2 গ্রুপ 3 বলছি, পিরিয়ড 2 আর পিরিয়ড 3 আমাদের পড়তেই হবে ভালো করে। তাহলে এটাও আমার ইম্পর্টেন্ট। তাহলে .1, .2, .3 অ্যান্ড লাস্টলি আমরা চলে আসবো .4। তাহলে .4টা কাইন্ড অফ হোমওয়ার্কের মতোই দেবো। আমি হোমওয়ার্কের মতো দেবো মানে আমি আর বোর্ডে লিখবো না, আমি একটু মুখে বলবো, বিষয়টা ভাবার চেষ্টা কর। যেটা মুখে বলবো সেটা খাতায় লেখ, ভিডিও পজ কর, যেটা বললাম সেটা বুঝতে পারলি নাকি দেখ। এটা হোমওয়ার্ক দিলাম, নিজে ভাব। এতক্ষণ ধরে তো আমি শুধু ভাবলাম, তোরা দেখে গেলি, ওয়ান ওয়ে হচ্ছে ব্যাপারটা। তো আমি বিষয়টা মুখে বলি, যেটা বলছি সেটা একটু খাতায় লেখ, এবং দেখ যেটা বলছি মুখে সেটা বুঝতে পারছিস নাকি। ফসফরাসের প্রথম আয়নীয় এনথালপি সালফারের তুলনায় বেশি। তাহলে কি দাঁড়ালো, ফসফরাসের প্রথম আয়নীয় ভবন এনথালপি সালফারের তুলনায় বেশি। দেখবি এই এক্সপ্লেনেশন একই হবে। পেরিয়ডিক টেবিল তুই যদি দেখিস, গ্রুপ 15-এ তুই যদি তাকাস, গ্রুপ 15-এ কে আছে, নাইট্রোজেন, তার নিচেই ফসফরাস। গ্রুপ 16-এ তুই যদি তাকাস, কে আছে, অক্সিজেন, এবং তার নিচেই সালফার। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে ট্রেন্ড গুলো ছিল, ফসফরাস সালফারের মধ্যে সেম ট্রেন্ডই থাকবে, কারণ এটা জেনারেল কনফিগারেশনটা মানে ভ্যালেন্সেলের কনফিগারেশনটা একই। গ্রুপ 15-এর জন্য কি হয়, গ্রুপ 15-এর জন্য NH2 NP3 কনফিগারেশন গ্রাউন্ড স্টেটে। গ্রুপ 16-এর জন্য কি কনফিগারেশন, NH2 NP4 কনফিগারেশন। তাহলে দেখতেই পাচ্ছিস ফসফরাসের গ্রাউন্ড স্টেটে 3s2 3p3 কনফিগারেশন, ফসফরাসের দেখ 3s2 3p3 কনফিগারেশন, আর সালফারের কি 3s2 3p4 কনফিগারেশন। তাহলে 3p3 থেকে ইলেকট্রন বার করতে কষ্টকর, কারণ হাফ ফিল কনফিগারেশন, নাইট্রোজেনের মতনই সিচুয়েশন। সেজন্য ফসফরাসের ফার্স্ট আয়নাইজেশন এনথালপিটা সালফারের থেকে বেশি হবে। এবার তুই যখন সেকেন্ড ইলেকট্রনটা বার করতে চাইছিস, এরকম একটা 3p2 থেকে বেরোচ্ছে, কিন্তু সালফার প্লাসের ক্ষেত্রে ইলেকট্রনটা 3p3 মতো একটা হাফ ফিল কনফিগারেশন থেকে বেরোচ্ছে। তাই সেকেন্ড আয়নাইজেশন এনথালপিতে সালফারের তুলনায় ফসফরাস কমে যাচ্ছে, সালফার বেড়ে যাচ্ছে, কারণ সালফার প্লাস আয়নটার 3p3 কনফিগারেশন আছে, হাফ ফিল কনফিগারেশন, স্টেবল কন্ডিশন। আশা করি বুঝতে পারলি, আগের তার ধরে এত কিছু বললাম, এটা নিশ্চয়ই বুঝতে পারা নিয়ে কোনো প্রবলেম নেই। নেক্সট দেখি আমরা, নেক্সট আর এই যে কথাগুলো বলে নিয়েছে, প্যালাডিয়াম, মার্কারি, এসব এত দূরের এলিমেন্ট নিয়ে আলোচনা করতে হবে না, কমই আসে। এবার যেটা বলছিলাম, আমরা তো যা আলোচনা করছিলাম প্রতিনিধি মৌল মানে S ব্লক আর P ব্লককে নিয়ে আলোচনা করলাম। এবার দেখ D ব্লক মৌলের ক্ষেত্রে পর্যায় বরাবর IE এর কি পরিবর্তন হয়। এই টপিকটা মানে আয়নাইজেশন পোটেনশিয়াল টপিকটা খুব একটা ছোট টপিক নয়, বারবারই বলছিলাম, টপিকটা কিন্তু অনেকটা বড় টপিক, অনেকটা জিনিস পড়তে হয়, বুঝতেই পারছিস, দুটো ক্লাস লাগছে একটা পর্যায়বৃত্তি ধর্মর সমস্ত জিনিস বলতে গেলে। ঠিক আছে, এ যা বলছি মোর দ্যান সাফিসিয়েন্ট জিনিসপত্র বলা হচ্ছে, কারণ বইয়ে যা আছে সবই তো বলছি, কিছুই তো বাদ নেই। তাহলে তো মোর দ্যান সাফিসিয়েন্ট হবে, সেটা আর তো বলার কিছু নেই, তোরাই তো বলবি স্যার সবই তো বলে দিচ্ছে, তাহলে তো মোর দ্যান সাফিসিয়েন্ট হচ্ছেই। তাহলে ডি ব্লক মৌলের ক্ষেত্রে পর্যায় বরাবর আই এর পরিবর্তন। ডি ব্লক এলিমেন্ট মানে ওই যে আমাদের স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অব্দি, এই যে আমরা ফার্স্ট ট্রানজিশন, সেকেন্ড ট্রানজিশন এলিমেন্ট, থার্ড ট্রানজিশন এলিমেন্ট, ফার্স্ট ট্রানজিশন সিরিজ ইন দ্য সেন্স 3D সিরিজটা, তারপর 4D, তারপর 5D, এই যে পড়েছিলাম ডি ব্লকটা, পিরিয়ডিক টেবিলের মাঝখানে যেটা ছিল, এস ব্লক আর পি ব্লকের মাঝে যারা ট্রানজিশন, তাদের ক্ষেত্রে কি হবে, পি ব্লকের ক্ষেত্রে, সরি ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে তুই যদি বাম দিক থেকে ডান দিকে গেলে আই এর মান সামান্য বৃদ্ধি পেতে দেখা যায়। আমরা একটু আগে কি বললাম, প্রতিনিধি মৌলগুলোর ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে গেলে, লেফট টু রাইটে গেলে অ্যাটমিক স্ট্রাকচার, সরি অ্যাটমিক সাইজ ছোট হয়ে যাওয়ার জন্য
আয়নাইজেশন পোটেনশিয়ালটা বাড়ছে, এবং ওখানে বেরিলিয়াম আর বোরন, নাইট্রোজেন, অক্সিজেনে আমরা কিছু প্রবলেম দেখেছি ছিল। এক্ষেত্রেও লেফট টু রাইটে গেলে অ্যাটমিক সাইজ যেহেতু ছোট হচ্ছে, আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা আমার কি হবে, অ্যাটমিক সাইজ ছোট হওয়ার জন্য আয়নাইজেশন পোটেনশিয়ালটা বাড়বে, কিন্তু এই বৃদ্ধির মানটা খুব সামান্য। এইটা হচ্ছে আমার মেন পয়েন্ট। এই বৃদ্ধির মানটা কম্পারেটিভলি এত লোয়ার কেন হচ্ছে? ডি অরবিটালের স্ক্রিনিং ইফেক্ট, আর কিছুই না। কারণ ডি উপকক্ষকের যে ইলেকট্রন গুলো, কারণ হ্যাঁ আরেকটা কথা বলি, ডি ব্লক যে মৌলগুলো, ডি ব্লক মৌলগুলো জেনারেল কনফিগারেশন কি? ডি ব্লক মৌলগুলো জেনারেল কনফিগারেশন হচ্ছে n-1d তে 1 to 10 ইলেকট্রন থাকবে, আর ns এ 1 to 2 ইলেকট্রন। ঠিক আছে, 1 to 2 লিখছি, ns এ আমার 1 to 2 ইলেকট্রন থাকবে। একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, সেটা এলিমেন্ট টু এলিমেন্ট ভ্যারি করবে, যেমন কপারের ক্ষেত্রে, ক্রোমিয়ামের ক্ষেত্রে একটা থাকে। তো এনএস এর ইলেকট্রন গুলোকে কে স্ক্রিন করছে? এনএস এর ইলেকট্রন গুলোকেই তো n-1d স্ক্রিন করছে, রাইট? n-1d তে একটা, দুটো, তিনটে, চারটে করে 10টা অব্দি ইলেকট্রন ধরে, এনএস এ একটা বা দুটো থাকবে। তাহলে এই যে ইলেকট্রন গুলোকে কে স্ক্রিন করছে? ডি অরবিটাল স্ক্রিন করার চেষ্টা করছে, রাইট? নিউক্লিয়াস আছে, ধর এইখানে একদম ভিতরে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা এনএস এর ইলেকট্রনকে দেখার চেষ্টা করছে, ফিল করার চেষ্টা করছে, তাকে স্ক্রিন করছে ডি। একটু আগেই আমরা কি পড়ে এলাম, ডি অরবিটাল ভালো করে স্ক্রিন করতে পারে? ডি অরবিটাল কিন্তু ভালো করে স্ক্রিন করতে পারে না, ভালো স্ক্রিন করতে পারে না। তার ফলে এনএস এর যে ইলেকট্রন গুলো রয়েছে, সে কিন্তু নিউক্লিয়াসকে মোটামুটি ভালোভাবে দেখতে পায় বা ফিল করতে পারে। যদি ওকে ভালোভাবে ফিল করতে পারে, তাহলে আমি যেটা বলছিলাম, ইলেকট্রন গুলোকে ভালোভাবে ফিল করতে পারে, তো ইলেকট্রন গুলোকে যদি ভালোভাবে, মানে এনএস এর ইলেকট্রন গুলো যদি নিউক্লিয়াসকে ভালোভাবে ফিল করতে পারে, অ্যাট্রাকশন ফোর্সটা বাড়বে। অ্যাট্রাকশন ফোর্সটা বাড়লে কি হবে? কম্পারেটিভলি আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা যতটা রেটে ইনক্রিজ করার কথা ছিল, নিউক্লিয়াস ইলেকট্রনটাকে একটু ভালো করে ভিতরের দিকে টানছে বলে ওই বেড়ে যাওয়াটাকে, আয়নাইজেশন পোটেনশিয়াল বেড়ে যাওয়াটাকে, মানে আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা তো বৃদ্ধি পায় অনেকটা বেশি, কি হওয়ার কথা, একজনের থেকে আরেকজনে অনেকটা বেশি বেড়ে যাওয়ার কথা, মানে বাঁ দিক থেকে ডান দিক থেকে গেলে অনেকটা বাড়ার কথা, অনেকটা বাড়তে পারছে না। অনেকটা কেন বাড়তে পারছে না? কারণ এন ডি যে রয়েছে, সে অতটা ভালো করে স্ক্রিন করতে পারে না। তাহলে সব ডি অরবিটালের বা ডি ব্লক এলিমেন্ট গুলোর ক্ষেত্রে এনএস এর ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে মোটামুটি ভালোভাবে অ্যাট্রাকশনটা ফিল করে। এবার কিছুটা বাড়ছে কারণ সেন্টারের প্রোটনটা বাড়ছে, তো অতটাও বাড়তে পারছে না, কারণ ডি অরবিটালের আবরণী প্রভাবটার জন্য আই এর মান বৃদ্ধির যে প্রবণতা, তা অন্ত ইলেকট্রনীয় বিকর্ষণ বলের প্রভাবে উদ্ভূত, এই জায়গাটা মুছি আগে, বিকর্ষণ বলের ফলে উদ্ভূত আই এর ভ্যালুটা, যে আই এর ভ্যালুটা হ্রাসের প্রবণতা দ্বারা বহুলাংশে ব্যাহত হয়। ঠিক আছে, তাহলে স্ক্রিনিং ইফেক্টটা কম হওয়ার জন্য, সেন্টারে প্রোটন বাড়ছে বলে আয়নাইজেশন পোটেনশিয়ালটা বাড়ছে অল্প, স্ক্রিনিং ইফেক্টটা কম হওয়ার জন্য এনএস এর ইলেকট্রনটা গুলো কিন্তু নিউক্লিয়াস দ্বারা মোটামুটি ফিল করতে পারছে। তাহলে এই যে ইন্টার ইলেকট্রনিক যে রিপালশনটা, সেটা আয়নাইজেশন পোটেনশিয়ালের বৃদ্ধির প্রবণতাটাকে কি করে, কিছুটা বহুলাংশে ব্যাহত করে দেয়। এই জন্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু সামান্য বৃদ্ধি হচ্ছে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলেছে 11 নম্বর গ্রুপে তো কপার রয়েছে, কপার হচ্ছে 3d10 4s1, অপেক্ষা 12 নম্বর গ্রুপে ডি ব্লকের যে মৌল জিঙ্ক 3d10 4s2, আয়নীয় বিভব বা আয়নীয় এনথালপির মান অনেকটাই বেশি। তাহলে ডি ব্লকের 11 নম্বর অপেক্ষা 12 নং গ্রুপের মৌলের আয়নীয় বিভবের মান অনেকটাই বেশি, 11 থেকে 12 এর বেশি। কারণ 12 নং গ্রুপের মৌলসমূহ সম্পূর্ণরূপে পূর্ণ, n-1টাও ডি 10 অবস্থায় রয়েছে, ns-টাও 2, তাহলে ns-ও কমপ্লিটলি ফিল্ড, d-টাও কমপ্লিটলি ফিল্ড। কিন্তু কপারের ক্ষেত্রে দেখতে গেলে আমরা কি দেখবো, কপারের ns-এ একটা ইলেকট্রন আছে, তাহলে কপার এই ns এর একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে চাইছে, কারণ এটা ছেড়ে দিলেই কমপ্লিটলি ফিল্ড ডি অরবিটালটা পাবে। ঠিক আছে, তাই 11 নং গ্রুপের অন্তর্গত মৌল এই যে কনফিগারেশন, ns কক্ষ থেকে একটা ইলেকট্রন অপসারণের জন্য কম শক্তির প্রয়োজন হয়। অনুরূপভাবে 7 নম্বরের সাথে, তুই 7 নম্বরের সাথে 6 নম্বরে তুলনা করতে পারিস, এইভাবে তুলনাটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে 7 নম্বরের সাথে 6 নম্বরের তুলনা করে দেখিয়ে দিয়েছে, এটা একটা। এবার আমরা পড়বো শ্রেণী বরাবর কি তফাৎ হচ্ছে। তাহলে শ্রেণী বরাবর যদি আমরা তফাৎ দেখি, তাহলে শ্রেণী মানে গ্রুপ উপর থেকে নিচে, উপর থেকে নিচে কি হবে, অ্যাটমিক সাইজটাই বেড়ে যায়, আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই বেড়ে যায়। তাহলে আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই যদি কারোর বেড়ে যায়, তাহলে কি হবে, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটাই বেড়ে যাচ্ছে, তাহলে এনথালপি বাড়বে, সিম্পল। তাহলে উপর থেকে নিচে নামলে আয়নীভাব এনথালপির মান কমছে। তাহলে উপর থেকে নিচে আমরা যখন যাচ্ছি গ্রুপ বরাবর উপর থেকে নিচে কি হয়, গ্রুপ বরাবর উপর থেকে নিচে আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই বেড়ে যায়।
তাহলে গ্রুপ বাড়বে উপর থেকে নিচে, যদি আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই বাড়ে, মানে ভ্যালেন্সের কোয়ান্টাম নাম্বারটাই বাড়ে, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স বাড়ছে। নিউক্লিয়াস থেকে ইলেকট্রন ডিস্টেন্স বাড়লে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণ বলটা কমবে। তা নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণ বলটা কমলে কি হবে? আয়নাইজেশন এনথালপির মানটা হ্রাস পাবে, কম হয়ে যাবে। সেটাই বলেছিলাম, কারণ সাইজ বাড়ছে না, সাইজ বাড়লে এনথালপি কমে, সাইজ কমলে এনথালপি বাড়ে, ভাইসি ভার্সা, উল্টো উল্টো সম্পর্ক। এবার প্রতিনিধি মৌল, আবার এস এন্ড পি ব্লক মৌলগুলির ক্ষেত্রে যে কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কি হয়? 1 নম্বর পয়েন্ট, নতুন কক্ষে সংযোজন হওয়ায় পরমাণুর আকার বৃদ্ধি পায়। প্রতিনিধির জন্য আলোচনা হচ্ছে, প্রতিনিধির জন্য। উপর থেকে নিচে নামলে নতুন কক্ষ অ্যাড হচ্ছে, যেটা বললাম একটা করে অ্যাড হয়, প্রোটন সংখ্যাও বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার 2 নম্বর কি বলেছে? নতুন কক্ষ অ্যাড হচ্ছে। নতুন কক্ষ অ্যাড হচ্ছে মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে। 2 নম্বর পয়েন্টে প্রোটন সংখ্যাও তো বৃদ্ধি পাচ্ছে, উপর থেকে নিচে যখন যাচ্ছি প্রোটন সংখ্যাটাও তো বাড়ছে, তাহলে নিউক্লিয়ার চার্জও তো বাড়ছে। তো নিউক্লিয়ার চার্জ বাড়লে আবার কি হবে? আয়নাইজেশন এনথালপিটা আমার বাড়ার কথা। আবার নতুন কক্ষ অ্যাড হচ্ছে মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স বাড়ছে, তাহলে আয়নাইজেশন এনথালপিটা কমে যাওয়ার কথা। তাহলে দুটো অপোজিং ফোর্স কাজ করছে। 1 নম্বর পয়েন্ট যেটা বললাম, নতুন কক্ষ অ্যাড হচ্ছে, ওটা আয়নাইজেশন এনথালপিকে কমিয়ে দেওয়ার প্রভাব। প্রোটন সংখ্যা বাড়ছে, এটা আয়নাইজেশন পোটেনশিয়ালকে, নিউক্লিয়ার আধানের মান বাড়ছে, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়ালকে বাড়িয়ে দেওয়ার প্রভাব। আর 2 নম্বর কি? অভ্যন্তরীণ ইলেকট্রন পূর্ণ কক্ষকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আবরণী প্রভাবের মানও বৃদ্ধি পায়। তাহলে প্রথম এবং তৃতীয় কারণে সম্মিলিত প্রভাবে আবরণী প্রভাব বাড়া আর অ্যাটমিক সাইজ বাড়া দুটো আয়নাইজেশন এনথালপিকে কমিয়ে দেয়, আর নিউক্লিয়ার চার্জ বাড়াটা আয়নাইজেশন পোটেনশিয়ালকে বাড়িয়ে দেয়। তাহলে 1 নম্বর আর 3 নম্বরের মিলিত প্রভাবের জন্য আয়নীভবন এনথালপির হ্রাসের মান দ্বিতীয় কারণের আয়নীভবন এনথালপির বৃদ্ধির মান অপেক্ষা বেশি। 2 নম্বর পয়েন্ট বাড়াতে চাইছে, 3 নম্বর কমাতে চাইছে, এবং 1 নম্বর পয়েন্টও আয়নাইজেশন এনথালপির ভ্যালুকে 1 নম্বর পয়েন্টও আয়নাইজেশন এনথালপির ভ্যালুটাকে কি করতে চাইছে? কমিয়ে দিতে চাইছে। তাহলে 1 নম্বর আর 3 নম্বর মিলে জিতে যাচ্ছে 2 নম্বরের প্রভাবের থেকে। তাই ওক্ষেত্রে কিন্তু ওভারঅলে আয়নাইজেশন এনথালপির মানটা কমে যাচ্ছে, ভ্যালু এখানে দেওয়া রয়েছে। এবার ডি ব্লক কে তো পড়তে হবে, এস পি কে পড়লে ডি কে পড়তে হবে না। তো ডি এর জন্য কি হয়েছে দেখ, ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে একই গ্রুপভুক্ত, ডি ব্লকের গ্রুপ কোথা থেকে শুরু হয়? 3 নম্বর থেকে, শেষ কোথায় হয়? 12তে। তাহলে ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে একই গ্রুপভুক্ত মৌলের আয়নীভবন এনথালপির মান উপর থেকে নিচে অবতরণের ফলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে অবতরণের ফলে বৃদ্ধি পায়। গল্প হয়ে গেল না? উল্টো হয়ে গেল না? উপর থেকে নিচে নামলে কি হচ্ছে? উপর থেকে নিচে নামলে প্রতিনিধি মৌলগুলোর ক্ষেত্রে নতুন কক্ষক অ্যাড হচ্ছে, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স বাড়ছে, তার ফলে আয়নাইজেশন এনথালপি ভ্যালুটা কমছে, ওটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলছে যে প্রোটন সংখ্যাটাও তো বাড়ছে, তাহলে আয়নাইজেশন এনথালপিটা তো বেড়ে যাওয়ার কথা। 1 নম্বর পয়েন্টে অ্যাটমের সাইজ বাড়ছে বলে পোটেনশিয়ালটা কমে যাওয়ার কথা, 2 নম্বরে নিউক্লিয়ার চার্জ বাড়ছে বলে পোটেনশিয়ালটা বেড়ে যাওয়ার কথা, 3 নম্বরে বলছে যে যত হায়ার এলিমেন্টের দিকে যাচ্ছে আবরণী প্রভাবটাও কন্টিনিউয়াসলি বাড়ছে, কারণ ইনার সেল বাড়তে বাড়তে যাচ্ছে, তাহলে আবরণী প্রভাবটাও বাড়ছে। তাহলে 1 নম্বর আর 3 নম্বর মিলে ওভারঅল হ্রাস পায়। ডি ব্লকের ক্ষেত্রে কি বলেছে? একই গ্রুপভুক্ত মৌলগুলি আবরণী প্রভাব এনথালপি মান উপর থেকে নিচে অবতরণের ফলে বৃদ্ধি পায়, উল্টো বেড়ে যায়, উল্টে কমে না, বাড়ে। এইটাই তো ইম্পর্টেন্ট জায়গাগুলো, এই জায়গাগুলোই তো হুশ করতে হবে। কারণ ডি উপকক্ষের ইলেকট্রন সমূহ দুর্বল আবরণী ক্ষমতা এবং সর্বস্থ কক্ষের এনএস উপকক্ষের অধিকতর ভেদন ক্ষমতা পেনিট্রেটিং পাওয়ারের জন্য কক্ষের ইলেকট্রনগুলির অধিকতর নিউক্লিয়ার আকর্ষণ বল অনুভব করে। তাহলে উপর থেকে নিচে যখন যাচ্ছি কনফিগারেশন তো সেই n-1 d 1 to 10 আর nsa 1 to 2, তাহলে n-d এর ক্ষেত্রে কি হচ্ছে? আবরণী প্রভাবটা খুব খারাপ, আবরণী প্রভাবটা খারাপ হওয়ার ফলে ns এর ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা ভালোভাবে আকর্ষিত হচ্ছে, প্রথম পয়েন্ট। আর ns এর ইলেকট্রনগুলোর আবার ভেদন ক্ষমতা বেশি, মানে পেনিট্রেটিং পাওয়ার বেশি, মানে মোর পেনিট্রেটিং টুয়ার্ড দ্য নিউক্লিয়াস, তাহলে ওই ইলেকট্রনগুলো আবার নিউক্লিয়াসের কাছেও থাকতে চাইছে। তাহলে এসব মিলিত প্রভাবে কি হয়? বৃদ্ধি পেয়ে যাচ্ছে, উপর থেকে নিচে অবতরণের ফলে বৃদ্ধি পায় আয়নীয় এনথালপির মানটা। একটি গ্রুপ বরাবর যদি আমরা ভাবি, একটি গ্রুপ বরাবর 3D থেকে 4D সারিতে অবতরণের ফলে আয়নীয় এনথালপির মান প্রত্যাশিত বৃদ্ধি ঘটে। তাহলে 3D থেকে 4D তে নেমেছিস, মানে ধর 3D থেকে 4D নেমেছি, মানে আমাদের যেটা পিরিয়ড 4 এর অন্তর্গত যে ডি ব্লক এলিমেন্ট গুলো রয়েছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, ওরা হচ্ছে 3D। 5 নম্বর পিরিয়ডের অন্তর্গত যারা রয়েছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের নিচে, ঠিক আছে, উপর থেকে নিচে যারা রয়েছে তারা আমার কি কোন গ্রুপের অন্তর্গত? তারা আমার 5th পিরিয়ডের অন্তর্গত, তারা হচ্ছে 4D সিরিজ। তাহলে উপর থেকে নিচে কোন একটা পার্টিকুলার গ্রুপে 3D থেকে 4D তে নামলি, ঠিক আছে, তাহলে থার্ড তুই যদি জিঙ্কের নামিস, জিঙ্কের নিচেই তুই পাবি
ক্যাডমিয়ামকে, তাহলে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, তাহলে তুই পেলি ক্যাডমিয়ামকে। তাহলে ওখানে উপর থেকে নিচে তুই যদি নামিস, 3D থেকে 4D তে তুই যদি নামিস, তার ফলে কি হয়, আয়নীয় এনথালপি প্রত্যাশিত বৃদ্ধি ঘটে। কিন্তু 4D থেকে 5D মানে ফিফথ পিরিয়ড থেকে সিক্স পিরিয়ডে নেমে এলি, মানে গ্রুপ বরাবর তুই নামলি, তাহলে 4D থেকে 5D সারিতে অবতরণের ফলে এই বৃদ্ধির মান অনেক বেশি হয়। তাহলে 3D থেকে, তাহলে পিরিয়ডিক টেবিলটা আমি যদি এখানে দেখাই বেটার হবে, রাইট? পিরিয়ডিক টেবিলটা আমি যদি এখানে দেখাই বেটার হবে। ওটা পিরিয়ডিক টেবিলটা দেখাই তোকে, দাঁড়া, তাহলে একটু ভালো করে বোঝাতে পারবো। দেখি কোন একটা পিরিয়ডিক টেবিল অন করি, যেটা মোটামুটি আমি একটু ক্লিয়ার ইমেজ পাবো। হাই রেজলিউশনে মারি, এটা যদি অন করা হয় দেখি ইন্টারেস্টেডটা ভালো হবে কি জানি। এটা অন করে দেখি, দেখি ক্লিয়ার হোক। হয়েছে, মোটামুটি ক্লিয়ার হয়েছে, বোঝা যাবে দেখি। দেখ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই হচ্ছে তো, এটা হচ্ছে ডি ব্লক, এই তো তোর ডি ব্লক। ডি ব্লকের জন্য বলছে এইটা হচ্ছে তোর 3D সিরিজ, এই টোটালটা হচ্ছে তোর 3D সিরিজ, এই টোটালটা হচ্ছে তোর 4D সিরিজ। নিচের এই কথাটা আমি মুছি, যা গোটাটা মুছে ফেললাম, যা, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইটা হচ্ছে, আবার আবার ড্র করে কি করব, মুছে ফেললাম গোটাটা যেহেতু। এইটা হচ্ছে তোর টোটাল ডি ব্লক, ডি ব্লকের মধ্যে এটা হচ্ছে তোর 3D সিরিজ, এইটা হচ্ছে তোর 4D সিরিজ, তারপরে 5D, দেন 6D। ঠিক আছে, যে ব্যাপার, তাহলে বলেছে তুই যখন 3D তে ওপর থেকে নিচে নামিস, ধর স্ক্যান্ডিয়াম থেকে ইটারবিয়ামে নামছিস, টাইটেনিয়াম থেকে জিরকোনিয়ামে নামছিস, বা তুই জিঙ্ক থেকে ক্যাডমিয়ামে নামছিস, তখন আয়নাইজেশন এনথালপিটা বৃদ্ধি ঘটে, যতটা প্রত্যাশিত বৃদ্ধি ততটাই ঘটে। এবার তুই যখন 4 থেকে 5তে যাচ্ছিস, মানে ক্যাডমিয়াম থেকে মার্কারি, এখানে বেসিক্যালি 57তে আছে ল্যান্থানাম, ঠিক আছে, এখানে ল্যান্থানাম আছে 57তে। তো ল্যান্থানামে তুই যখন নামছিস, বা আরো জায়গাতে মলিবডেনাম থেকে তুই যখন টাংস্টেনে নামছিস, রুথেনিয়াম থেকে তুই যখন ইরিডিয়ামে নামছিস, প্যালাডিয়াম থেকে যখন প্ল্যাটিনামে নামছিস, মানে 4D থেকে 5D তে নামছিস, এই এনথালপি বৃদ্ধিটা অনেকটা বেশি হচ্ছে, এটা বলতে চাইলো। তাহলে আবার বয়ে যায়, আমরা শেষের দিকে চলে এসেছি, এই বৃদ্ধিটা অনেকটা বেশি হয়। হ্যাঁ, তাহলে এই বৃদ্ধিটা অনেকটা বেশি হয়, এটাই বলতে চেয়েছে। তাহলে 3D থেকে 4D সারিতে অবতরণের ফলে আয়নীয় এনথালপি বৃদ্ধিটা প্রত্যাশিত হচ্ছে, কিন্তু 4D থেকে 5D সারিতে অবতরণের ফলে বৃদ্ধির পরিমাণটা অনেকটা বেশি হয়। এর কারণ কি? কারণটা কিছুই না, এর কারণ হলো গ্রুপ, একই গ্রুপভুক্ত 4D এবং 5D সারির মৌলগুলির আকার প্রায় সমান হলেও 5D সারির ক্ষেত্রে কার্যকরী নিউক্লিয় আধানের মান অনেক বেশি। তাহলে 4D আর 5D এর এলিমেন্ট গুলো সাইজটা অনেকটা কাছাকাছি একই, ঠিক আছে, তার রিজনটা হচ্ছে আবরণী প্রভাব। কিন্তু 5D তে যারা রয়েছে 4D রেসপেক্টে, তাদের নিউক্লিয়ার চার্জটা তো অনেক বেশি, তাহলে আকারটা সমান থাকছে মোটামুটি, নিউক্লিয়ার চার্জটা বেড়ে যাচ্ছে। তাহলে অন্যান্য কারকগুলোকে যদি আমরা অপরিবর্তিত রাখি, তাহলে আমরা আকারটাকে যদি অপরিবর্তিত রাখছি, তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার জন্য আয়নাইজেশন এনথালপিটার কি হবে, বৃদ্ধি হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ আয়নীয় বিভব দরুন 5D সারির মৌলগুলি বহুলাংশে নিষ্ক্রিয় প্রকৃতির হয়, এরা রিয়াকশন করতে চায় না। এই কারণে প্ল্যাটিনাম, গোল্ড, মার্কারি ইত্যাদি ধাতুকে আমরা বর ধাতু বা নোবেল মেটাল বলি। কাদেরকে নোবেল মেটাল বলি, এরকম হয়তো ছোটবেলাতে পড়েছিলি, কাদেরকে বর ধাতু বলে ক্লাস 10-এ হয়তো পড়েছিলি, নাও পড়ে থাকতে পারিস, পড়ে থাকলে ভালো কথা, আজ রিজন জানলি। যদি না পড়ে থাকিস, তাহলে আজকের কাদের বর ধাতু বলে সেটাও জানলি, রিজনও জানলি, জানলি মধ্যে কথা। যে আগে জানতো সেও যতটা জানতো, আজকে তুইও ততটাই জানলি, তো পিছিয়ে পড়ার কিছু নেই। আর গ্রুপ বরাবর অবতরণের ফলে প্রতিনিধি প্রতিনিধি মৌলের ক্ষেত্রে আই এর মান হ্রাস ঘটে, কিন্তু ডি ব্লকের মৌলগুলির ক্ষেত্রে আই এর মান বৃদ্ধি ঘটে। এটা আমি আলাদা কালার দিয়ে কোড করে দিই, লাস্ট লাইনে টোটাল জিস্টটা যেটা সেটা বলেছে, আলাদা কালার দিয়ে এটাকে কোড করে দিই, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, গ্রুপ বরাবর অবতরণের ফলে প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে আই এর মান হ্রাস ঘটে, কিন্তু ডি ব্লকের ক্ষেত্রে এর মান বৃদ্ধি ঘটে। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখলি কত বড় টপিক,
বলতে বলতে কত বলতে হচ্ছে, তবে কি একটা টপিক শেষ হচ্ছে। ভালোভাবে বলতে বলতে চাইলে অনেকটা বেশি পড়াতে হয়। আমি সেটার জন্য বলছি না কিছু যে অনেক বেশি পড়াচ্ছি, দেখ সেটাই বলছি, অনেকটা বেশি পড়াতেও হয় এবং ভালোভাবে কোনো একটা টপিক বুঝতে গেলে অনেকটা বেশি পড়তেও হয়। দেন আইন ও এনথালপি সংক্রান্ত কিছু জ্ঞাতব্য বিষয় আমরা এতক্ষণ ধরে কি কি পড়লাম সেগুলোকেই জিস্ট করেছে। 1 নম্বর, প্রতিনিধি মৌল মানে এসপি, এনএসএন, পি ব্লক মৌলগুলির ক্ষেত্রে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে আয়নীয় এনথালপি বৃদ্ধি পাবে, স্বাভাবিক আয়নীয় সাইজ কমছে। কয়েকজন আমরা ব্যতিক্রম দেখতে পাই, সেই ব্যতিক্রমগুলোর মধ্যে এরাই ব্যতিক্রম, যে বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই ব্যতিক্রমগুলো। আচ্ছা, আর গ্রুপ ওয়াইজ আমরা কি দেখতে পাবো? গ্রুপ ওয়াইজ যদি আমরা দেখি, মানে পিরিয়ড সরি পর্যায় বরাবর আমরা যদি দেখি, এক্সট্রিম লেফটে যারা থাকে, তাহলে পর্যায় বরাবর ক্ষার ধাতুগুলির আয়নীয় এনথালপি সবচেয়ে কম হয়। ক্ষার ধাতুগুলো যারা রয়েছে তাদের আয়নীয় এনথালপি সবচেয়ে কম হয়। আর ক্ষার ধাতুগুলোর মধ্যে ওপর থেকে নিচে আরো কম হয়। পি ব্লকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? গ্রুপ ওয়াইজ ওপর থেকে পি ব্লক মানে এস প্রতিনিধি মৌল এস এন্ড পি এর জন্য, এস এন্ড পি এর জন্য পর্যায় বরাবর, প্রতিনিধি মৌলগুলোর জন্য পর্যায় বরাবর আমরা দেখলাম একদম লেফটে যারা তাদের কম হয়। আর গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে সব থেকে কম। তাহলে ক্ষার ধাতুগুলোর মধ্যে সব থেকে নিচে আমি সিজিয়াম পর্যন্ত যদি নিই, তাহলে এই মৌলগুলির মধ্যে সিজিয়ামের আই এর মান সর্বনিম্ন হবে, স্বাভাবিক। নিষ্ক্রিয় গ্যাসের আই এর মান সবচেয়ে বেশি হয়। সমস্ত মৌলের মধ্যে, এটা একটা ইম্পর্টেন্ট কথা, সমস্ত মৌলের মধ্যে হিলিয়ামের আই এর মান সর্বোচ্চ, হিলিয়ামের আইনেশন এনথালপির মান সর্বোচ্চ। ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে আই এর মান সামান্য পরিমাণে বৃদ্ধি পায়, ডি উপককের দুর্বল আবরণী ক্ষমতার জন্য, এবং ইলেকট্রন 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 বিকর্ষণ ঠিক আছে। 4 নম্বর, কোন মৌলের ক্ষেত্রে আই এর ক্রমিক মান এরকম অনুযায়ী সেটা কমা বাড়া করবে। এগুলো সব এই ইনফরমেশন গুলো আমরা আগে পড়েছিলাম, সেইগুলো এখানে জাস্ট একটা জিস্ট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আশা করি আয়নাইজেশন এনথালপি সম্বন্ধে বইয়ে যতটা টপিক দেওয়া আছে এটা মোর দ্যান এনাফ, মোর দ্যান সাফিসিয়েন্ট যে কোনো এন্ট্রান্স সে এবং বোর্ডসে তো বোর্ডসের কিছু ধরা বাঁধা কোশ্চেন আছে তার মধ্যেই দেবে। শেষে তো বোর্ডসে কিরকম কোশ্চেন আছে সেগুলো নিয়ে তো আলোচনা করি, আগের চ্যাপ্টারতেও করেছি, এই চ্যাপ্টারেও করব। আর সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে জাস্ট মোল কনসেপ্ট আর স্ট্রেংথ অফ দ্য সলিউশন বলে বেরিয়ে গেছিলাম, কারণ বাকি চ্যাপ্টারে আমার লাগবে বলে। সমস্ত টপিক হয়ে গেলে ওই চ্যাপ্টারে আমি আবার ব্যাক করে আসবো, কারণ ওই চ্যাপ্টারে আমার এখনো পার্সেন্টেজ কম্পোজিশন, লিমিটিং রিএজেন্ট, এসব জিনিসপত্র বলা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানো, ডাব্লিউবিজি এর কোশ্চেন করানো বাকি রয়েছে। ওখানে যে টপিকটা না জানলেই নয় ওইটুকু বলে আমি অ্যাটমিক স্ট্রাকচারে চলে এসেছি, কারণ অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল এবং এরপরে বন্ডিং, এই 3টে চ্যাপ্টার বিশাল ফান্ডামেন্টাল টপিক, ভালো করে বুঝতেই হবে, না হলে উপায় হবে না। বাকি অর্গানিক, এরপর যখন অর্গানিক আসবে বিশাল প্রবলেম হতে শুরু করবে। তো যাই হোক, এই টপিকটা আমাদের কভার হলো। এরপর আমাদের পড়েছে ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রোনেগেটিভিটি, ওটার জন্য একটা ক্লাস লাগবে। তারপরে ডায়াগোনাল রিলেশনশিপ, এইসব করে রয়েছে, এখনো ক্লাস কিছু লাগবে এগুলো শেষ করতে। ভালোভাবে পড়তে গেলে তো একটু সময় দিতেই হবে। তো আজকে এতটাই থাকলো, বাকি নেক্সট ক্লাসে।